আম্মু মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তেই আমার হাত শক্ত করে ধরে ফিসফিস করে একটা নাম বলেছিল, ইলহাম। শুধু একটা নাম, আর কিছু না। আমি ভেবেছিলাম হয়তো কোনো আত্মীয়, হয়তো কোনো পুরনো বন্ধু। কিন্তু যখন আমি সেই নামের পিছনে ছুটতে শুরু করলাম, তখন বুঝলাম এই নামটা শুধু একটা মানুষ না, এটা আমার পুরো জীবনটাই উল্টে দেওয়ার চাবি। হাসপাতালের সেই গন্ধটা আমি কোনোদিন ভুলতে পারবো না। স্যালাইনের ঝরঝর শব্দ, অক্সিজেন মাস্কের নিচে মায়ের কষ্টে ভরা শ্বাস, আর সে অসহায় চোখ যেটা যেন আমাকে কিছু বলতে চাইছিল। আমি তখন মায়ের হাত ধরে বসে আছি। ডাক্তার আগে বলে দিয়েছে সময় খুব বেশি নেই। মা, কিছু বলতে চাও? আমি কাপা গলায় জিজ্ঞেস করেছিলাম। মা ধীরে ধীরে চোখ খুলল, ঠোঁট কাঁপছিল। আমি ঝুঁকে গেলাম তার মুখের কাছে। ইলহাম শব্দটা যেন বাতাসে মিলিয়ে গেল। কি মা, ইলহামকে? আমি বারবার জিজ্ঞেস করছিলাম, কিন্তু মার কোনো উত্তর দেয়নি। তার হাতটা ধীরে ধীরে ঢিলে হয়ে গেল। সেদিনই আমি আমার মাকে হারালাম। মায়ের দাফনের পর বাড়ি যেন একদম ফাঁকা হয়ে গেল। আত্মীয় স্বজন সবাই চলে গেছে। আমি একা বসে আছি আমাদের ছোট্ট ড্রয়িং রুমে। মায়ের কথা বারবার মাথায় ঘুরছে। ইলহাম, এই নামটা আমার কাছে একদম অচেনা। আমাদের পরিবারে এই নামই কেউ নেই। মায়ের কোনো বন্ধুর নামও না। তাহলে কেন মৃত্যুর আগে এই নামটা বলল? কোনো রহস্য আছে, আর আমি সেটা জানবই। পরদিন থেকেই আমি খোঁজ শুরু করলাম। প্রথমে মায়ের পুরনো ফোনটা খুঁজে বের করলাম। ফোনটা লক ছিল, কিন্তু পাসওয়ার্ড আমি জানতাম, আমার জন্ম তারিখ। ফোন খুলে আমি কন্ট্যাক্ট লিস্টে গেলাম। একটা একটা করে নাম দেখতে লাগলাম, কিন্তু ইলহাম নামে কেউ নেই। তারপর আমি মেসেজগুলো চেক করলাম। পুরনো চ্যাট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় খুঁজলাম। হঠাৎ একটা জিনিস চোখে পড়ল। নাম নেই, একটা নম্বর। আর সেই নম্বরের সঙ্গে মায়ের খুব কম কথা হয়েছে, কিন্তু সব মেসেজই ডিলিট করা। শুধু শেষ একটা মেসেজ রয়ে গেছে, সময় হয়ে গেছে, ওকে সব বলে দাও। আমার বুক ধড়ফড় করতে শুরু করলো। এই নম্বরটা কার? আমি নম্বরটা সেভ করে কল দিলাম। রিং হলো, একবার, দুইবার, তিনবার। তারপর কেউ রিসিভ করলো। হ্যালো, একটা পুরুষ কণ্ঠ। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আপনি কে? ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা। আপনি আগে বলুন, আপনি কে? সে বলল, আমি রাইসা। আমি শারমিনের মেয়ে। ওপাশে আবার চুপ। তারপর সে ধীরে ধীরে বলল, তুমি অবশেষে কল করলে? আমার গা শিউরে উঠল। আপনি কি ইলহাম? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। কিছুক্ষণ কোনো শব্দ নেই। তারপর সে বলল, এই নামটা তুমি কোথায় শুনেছ? আমার মা মারা যাওয়ার আগে বলেছিল। ওপাশে একটা দীর্ঘ নিঃশ্বাস। তাহলে সময় এসে গেছে। সে ফিসফিস করে বলল, কি সময়? আমি প্রায় চিৎকার করে উঠলাম, তোমার সত্য জানার সময়। আমার হাত কাঁপতে লাগলো। আপনি কি বলছেন? আপনি কে? আমার মা আপনাকে কেন চিনত? সে একটু চুপ থেকে বলল, সব কথা ফোনে বলা যাবে না। তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে? আমি দ্বিধায় পড়ে গেলাম। একজন অচেনা মানুষ, কিন্তু আমার মায়ের শেষ কথার সঙ্গে জড়িত। আমি কি বিশ্বাস করব? কোথায়? আমি অবশেষে জিজ্ঞেস করলাম। সে একটা ঠিকানা বলল, পুরনো ঢাকার একটা জায়গা। আগামীকাল বিকেলে এসো। আর একা আসবে, সে বলল। কল কেটে গেল। সারা রাত আমি ঘুমাতে পারিনি। মায়ের কথা, সেই রহস্যময় মানুষ, আর সেই নাম, সব মিলিয়ে মাথা যেন ফেটে যাচ্ছে। পরদিন বিকেলে আমি ঠিকানাটা নিয়ে বের হলাম। জায়গাটা খুব পুরনো, সরু গলি, পুরনো বাড়ি, যেন সময় থেমে আছে এখানে। আমি দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়লাম। দরজা খুলল একজন মাঝবয়সী লোক। চোখে অদ্ভুত একটা দৃষ্টি। তুমি রাইসা? সে জিজ্ঞেস করলো। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ভেতরে এসো। আমি ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার, দেয়ালে পুরনো ছবি। হঠাৎ আমার চোখ একটা ছবির দিকে আটকে গেল। আমি জমে গেলাম। ছবিতে একজন তরুণী, দেখতে একদম আমার মতো। কিন্তু সেটা আমি না। ওটাকে? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। লোকটা ধীরে ধীরে আমার দিকে তাকালো। তারপর বলল, ওটাই তোমার আসল মা। আমার মাথা যেন ঘুরে উঠল। কি বলছেন আপনি? আমার মা তো। আমি বলতে বলতেই থেমে গেলাম। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। রাইসার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সামনের দেয়ালের ছবিটার দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছবিতে থাকা মেয়েটি ঠিক রাইসার মতোই দেখতে। শুধু তার পরনে ছিল ৮০ দশকের একটা সাদা কালো শাড়ি, আর চোখে এক অদ্ভুত বিষণ্ণতা। সেই মাঝবয়সী লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে একটা কাঠের চেয়ারে বসলেন। তার চোখের কোণে জল চিকচিক করছে। তিনি ধীর গলায় বলতে শুরু করলেন, শারমিন তোমার মা ছিল ঠিকই,
কিন্তু সে তোমাকে জন্ম দেয়নি রাইসা, ও ছিল আমার ছোট বোন। রাইসা চিৎকার করে বলতে চাইল যে এটা মিথ্যা, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। লোকটা বলতে লাগলেন, ছবিতে যাকে দেখছো ও আমার স্ত্রী মেহনুমা, আর আমি আমি সেই ইলহাম। রাইসার মাথায় তখন যেন হাজারটা বজ্রপাত হচ্ছে। সে কোনো মতে দেয়াল ধরে দাঁড়িয়ে রইল। তাহলে মা, মানে শারমিন মা কেন আমাকে কোনোদিন কিছু বলেনি? কেন আমাকে এতদিন এই মিথ্যের মাঝে বড় করা হলো? ইলহাম সাহেব উঠে গিয়ে আলমারি থেকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাম বের করে আনলেন। কারণ শারমিন তোমাকে রক্ষা করতে চেয়েছিল রাইসা, তোমার বাবার হাত থেকে। আমার বাবা, তিনি তো মারা গেছেন বলেই জানতাম। রাইসা উত্তেজিত হয়ে উঠল। না, তিনি মারা যাননি। ইলহামের কণ্ঠে এবার একরাশ ঘৃণা ফুটে উঠল। তোমার বাবা এই শহরের খুব প্রভাবশালী একজন মানুষ। রেহনুমা যখন তোমাকে জন্ম দেয় তখন সে বুঝতে পেরেছিল তার জীবন বিপন্ন। তোমার বাবা শুধু ক্ষমতার অর্থে লোভে আমাদের শেষ করে দিতে চেয়েছিল। রেহনুমাকে সে বাঁচতে দেয়নি, কিন্তু মরার আগে রেহনুমা তার প্রিয় বন্ধু শারমিনের হাতে তোমাকে তুলে দিয়েছিল। শারমিন নিজের পরিচয় বদলে শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল শুধু তোমাকে একটা নিরাপদ জীবন দেওয়ার জন্য। রাইসা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে মানুষটাকে সে আজীবন নিজের মা বলে জেনেছে, সে আসলে তার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছে। নিজের কোনো সংসার করেনি, শুধু রাইসাকে আগলে রাখার জন্য ফেরারি জীবন কাটিয়েছে। তাহলে মা মৃত্যুর আগে আপনার নাম কেন নিল? রাইসা জিজ্ঞেস করলো। কারণ আমরা কথা দিয়েছিলাম, ইলহাম সাহেব ধরা গলায় বললেন, যেদিন শারমিন আর পারবে না সেদিন সে দায়িত্ব আমাকে ফিরিয়ে দেবে। ওই মেসেজটা আমি পাঠিয়েছিলাম ওকে। আমি জানতাম শারমিনের সময় ফুরিয়ে আসে। হঠাৎ বাইরে একটা গাড়ির ব্রেক কষার শব্দ পাওয়া গেল। ইলহাম সাহেবের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন। ওরা এসে গেছে। ইলহাম সাহেবের গলায় তীব্র আতঙ্ক। কারা? রাইসা ভয় পেয়ে গেল। যাদের হাত থেকে বাঁচানোর জন্য শারমিন তোমাকে 25 বছর লুকিয়ে রেখেছিল। তোমার আসল বাবা, সে জেনে গেছে তুমি বেঁচে আছো। ঠিক সেই মুহূর্তে দরজায় সজোরে লাথি পড়ার শব্দ হলো। ইলহাম সাহেব রাইসার হাত শক্ত করে ধরলেন। পেছনের দরজা দিয়ে পালাও রাইসা, এই খামটা নিয়ে যাও। এখানে তোমার বাবার সব অপরাধের প্রমাণ আছে। শারমিনীটা আজীবন আগলে রেখেছিল তোমার নিরাপত্তার জন্য। রাইসা খামটা নিয়ে পেছনের অন্ধকার গলির দিকে দৌড় দিল। পেছনে শুনতে পেল ভারী বুটের শব্দ আর কাঁচ ভাঙার আওয়াজ। বৃষ্টির ঝাপটায় রাস্তা ঝাপসা হয়ে আছে। রাইসা বুঝতে পারছে না সে কোথায় যাচ্ছে, কিন্তু তার কানে তখনও বাজছে সেই নাম, ইলহাম। যে নামটা একসময় রহস্য ছিল, এখন সেটাই তার জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু এই বৃষ্টি রাতে, এই গোলক ধাঁধার মতো গলিতে সে কি পারবে তার বাবার ছায়া থেকে বাঁচতে? আর কে সেই প্রভাবশালী বাবা যে নিজের সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়? বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে। পুরনো ঢাকার সরু গলিগুলো এখন কর্দমাক্ত আর অন্ধকার। রাইসা বুকের সাথে সেই খামটা চেপে ধরে অন্ধের মতো দৌড়াচ্ছে। পেছনে ভারী বুটের শব্দগুলো ক্রমশ অস্পষ্ট হয়ে আছে, কিন্তু তার মনের ভেতরের আতঙ্ক কমছে না। দৌড়াতে দৌড়াতে রাইসা একটা পুরনো ভাঙাচোরা দালানের কার্নিশের নিচে আশ্রয় নিল। তার সারা শরীর কাঁপছে। ঠান্ডায় নাকি অজানা আশঙ্কায় সে জানে না। কাপা কাপা হাতে সে খামটা খুলল। ভেতরে কিছু পুরনো চিঠির সাথে একটা ভিজিটিং কার্ড আর একটা সাদা কালো ছবি। ছবিতে একজন তরুণ ইলহাম সাহেবের পাশে দাঁড়িয়ে আছে, এক অত্যন্ত সুপুরুষ ব্যক্তি। লোকটার চোখে এক অদ্ভুত আভিজাত্য, কিন্তু হাসির আড়ালে যেন এক নিষ্ঠুর শীতলতা লুকিয়ে আছে। ভিজিটিং কার্ডে লেখা নামটা দেখে রাইসার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। ব্যারিস্টার জালাল আহমেদ, দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে টিভিতে দেখলে মা দ্রুত চ্যানেল বদলে দিত। আজ রাইসা বুঝল কেন ওই লোকটাই তার জন্মদাতা পিতা। হঠাৎ একটা কালো রঙের পাজেরো গাড়ি রাইসার সামনে এসে থামল। হেডলাইটের তীব্র আলোয় রাইসার চোখ ধাঁধিয়ে গেল। গাড়ি থেকে ছাতা হাতে একজন লম্বা চওড়া লোক নেমে এলো। লোকটার পরনে দামি স্যুট, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। মিস রাইসা, বৃষ্টিতে ভিজে অসুখ করবে, আমাদের সাথে চলুন। লোকটা শান্ত গলায় বলল। রাইসা পেছানোর চেষ্টা করল। আপনারা কারা? আমি কোথাও যাব না। আপনার বাবা আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি চান না তার একমাত্র উত্তরাধিকারী এভাবে রাস্তায় ঘুরে বেড়াক। লোকটা এগিয়ে এসে রাইসার হাত ধরতে চাইল। রাইসা চিৎকার করে উঠল, তিনি আমার বাবা নন,
তিনি একজন খুনি। তিনি আমার মাকে। চুপ। লোকটার গলার স্বর এবার বরফের মতো ঠান্ডা। সব সত্যি আপনি জানেন না। শারমিন ম্যাডাম আপনাকে যা শিখিয়েছেন তা কেবল একটা দিক। আসল সত্য জানার জন্য আপনাকে আমাদের সাথে আসতে হবে। ঠিক তখনই লোকটার মোবাইলে একটা ফোন এলো। সে দ্রুত রিসিভ করে নিচু স্বরে বলল, হ্যাঁ স্যার, পেয়েছি ওকে, নিয়ে আসছি। রাইসা বুঝল পালানোর আর কোনো পথ নেই। কিন্তু তার মাথায় তখন একটা চিন্তা কাজ করছিল। ইলহাম সাহেবের কি হলো? সেই অন্ধকার ঘর থেকে তিনি কি বের হতে পেরেছেন? গাড়িতে ওঠার পর দীর্ঘ সময় কেউ কোনো কথা বলল না। গাড়িটা ঢাকা শহরের কোলাহল ছাড়িয়ে নিলিবিলি এক বাগান বাড়ির সামনে এসে থামল। বিশাল লোহার গেট পেরিয়ে গাড়ি যখন বারান্দায় দাঁড়ালো, রাইসা দেখল বারান্দার ইজি চেয়ারে বসে আছেন সেই ব্যক্তি, জালাল আহমেদ। ঠিক ছবির মতোই, শুধু চুলে এখন কিছুটা রূপালি আভা। রাইসা গাড়ি থেকে নামতেই জালাল আহমেদ উঠে দাঁড়ালেন। তার চোখে এক বিচিত্র আবেগ, হয়তো মমতা, নয়তো জয়লাভের অহংকার। সবাই বলে তুমি দেখতে রেহনুমার মতো। জালাল আহমেদ ধীর পায়ে এগিয়ে এলেন। কিন্তু তোমার চোখের এই জেদটা ঠিক আমার মতো। শারমিন ভেবেছিল তোমাকে লুকিয়ে রেখে আমাকে হারাবে। রক্তের টান কি এত সহজে মোছা যায়? রাইসা ঘৃণা ভরা চোখে তাকালো। রক্তের টান নয়, আপনি ভয় পাচ্ছেন। ওই খামে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতো সব প্রমাণ আছে। তাই তো আপনি আমাকে খুঁজতে লোক পাঠিয়েছিলেন। জালাল আহমেদ শব্দ করেই হাসলেন। প্রমাণ? ওগুলো তো কাগজের টুকরো মাত্র। আমি তোমাকে এখানে ভয় দেখাতে আনিনি রাইসা। আমি তোমাকে একটা অফার দিতে চাই। কি অফার? আজ থেকে তোমার নাম আর রাইসা থাকবে না। তুমি হবে জালাল আহমেদের মেয়ে। এই অগাধ সম্পত্তি, ক্ষমতা সব তোমার হবে। বিনিময়ে তোমাকে শুধু এই খামটা আমার হাতে তুলে দিতে হবে। আর ভুলে যেতে হবে শারমিন নামের ওই মহিলাকে। রাইসার মাথায় তখন মায়ের শেষ মুহূর্তের ফিসফিসানিটা বাজছে। ইলহাম। সে বুঝতে পারল মা তাকে শুধু ইলহামের কাছে পাঠাননি, তাকে সত্যের মুখে দাঁড় করিয়ে দিয়ে পেছনে যেন সে অন্যায়ের কাছে মাথা নত না করে। আর যদি আমি না বলি? রাইসার কণ্ঠে এখন সাহসের তেজ। জালাল আহমেদ একটু ঝুঁকে রাইসার কানের কাছে মুখ নিয়ে বললেন, তাহলে তোমার দাফনটাও তোমার মায়ের মতোই নিভৃতে হবে। কেউ জানবে না শারমিনের মেয়ে কোথায় হারিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাগানবাড়ির বাইরে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। জালাল আহমেদের কপালে ভাঁজ পড়ল। রাইসা মুচকি হাসল, কারণ সে জানত ইলহাম সাহেবের ঘরে ঢোকার আগে সে তার ফোনের লাইভ লোকেশন তার এক সাংবাদিক বন্ধুকে পাঠিয়ে দিয়েছিল এবং মেসেজে লিখেছিল বিপদ। পুলিশের সাইরেনের শব্দটা যত কাছে আসছে, জালাল আহমেদের চোয়াল তত শক্ত হয়ে যাচ্ছে। তিনি ভাবতে পারেননি এই অল্প বয়সী মেয়েটা এত বড় চাল চালবে। রাইসার সাংবাদিক বন্ধু অর্ণব শুধু একা আসেনি, সাথে পুলিশের একটা বড় টিম আর লাইভ ক্যামেরা নিয়ে এসেছে। জালাল আহমেদ দ্রুত নিজেকে সামলে নিলেন। ক্ষমতার শীর্ষে থাকা মানুষেরা জানে কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে অভিনয় করতে হয়। তিনি রাইসার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, যা দেখে রাইসার মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। খুব বুদ্ধিমতী মেয়ে তুমি, জালাল আহমেদ ফিসফিস করে বললেন। কিন্তু মনে রেখো, বাঘের ডেরায় ঢুকে বাঘকে খাঁচায় বন্দি করা এত সহজ নয়। বাইরে তখন হইচই শুরু হয়ে গেছে। অর্ণব তার ক্যামেরা টিম নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু জালাল আহমেদের ব্যক্তিগত দেহরক্ষীরা তাদের বাধা দিচ্ছে। এরই মধ্যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভেতরে ঢুকলেন। স্যার, ভেতরে কোনো সমস্যা হয়েছে? পুলিশ অফিসার জালাল আহমেদের দিকে তাকিয়ে বিনীতভাবে জিজ্ঞেস করলেন। রাইসা চিৎকার করে বলতে চাইল, উনি আমাকে আটকে রেখেছেন। কিন্তু তার আগে জালাল আহমেদ রাইসার কাঁধে হাত রেখে পরম মমতায় বললেন, আরে না ইন্সপেক্টর, আমার হারিয়ে যাওয়া মেয়ে আজ ফিরে এসেছে। আমরা জাস্ট একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। রাইসা স্তব্ধ হয়ে গেল। এই লোকটা এত সহজে মিথ্যা বলতে পারে? সে দেখল অর্ণব ভেতরে ঢোকার অনুমতি পেয়েছে। ক্যামেরা চালু হতেই জালাল আহমেদ রাইসাকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিলেন। দীর্ঘ 25 বছর পর আমি আমার কলিজার টুকরোকে ফিরে পেয়েছি। আপনারা আজ সাক্ষী থাকলেন এই আনন্দঘন মুহূর্তের। অর্ণব কিছুটা বিভ্রান্ত হয়ে রাইসার দিকে তাকালো। রাইসা জানত এখন যদি সে চিৎকার করে সত্য বলে, তবে জালাল আহমেদের সাজানো বাহিনী তাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করে দেবে। সে পকেটে থাকা মায়ের সেই খামটা আরো শক্ত করে ধরল। তাকে ধৈর্য ধরতে হবে।
রাতের খাবার টেবিলে রাইসাকে বসানো হলো। জালাল আহমেদ একের পর এক ডিশ তার সামনে সাজিয়ে দিচ্ছেন, কিন্তু রাইসার মনে হচ্ছিল এই প্রতিটি খাবার বিষাক্ত। তুমি ভাবছো আমি কেন তোমাকে মারলাম না? জালাল আহমেদ শান্ত গলায় বললেন, কারণ মৃত রাইসার চেয়ে জীবিত রাইসা আমার রাজনৈতিক ইমেজের জন্য বেশি উপকারী। সামনে নির্বাচন, আর এই হারানো মেয়ে ফিরে পাওয়ার গল্পটা আমাকে মানুষের কাছে দেবতা বানিয়ে দেবে। রাইসা এবার মুখ খুলল, আপনি কি মনে করেন আমি চুপ করে থাকব? আমার কাছে আপনার খুনের প্রমাণ আছে। এই খামটার কথা বলছো? জালাল আহমেদ হাসলেন, ওটার ভেতরে যা আছে তা দিয়ে আমাকে বড়জোর সাময়িকভাবে বিপদে ফেলা যাবে। কিন্তু তুমি কি জানো তোমার মা শারমিন কেন সারা জীবন পালিয়ে বেরিয়েছে? কারণ সে জানত সত্যটা প্রকাশ হলে শুধু আমার নয়, তোমার মা রেহনুমাকেও মানুষ কলঙ্কিত করবে। রাইসা চমকে উঠল, কি বলতে চান আপনি? রেহনুমা আমার স্ত্রী ছিল না রাইসা, সে ছিল আমার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতার মেয়ে। আমাদের প্রেম ছিল নিষিদ্ধ। যখন সে প্রেগনেন্ট হলো তখন তোমার নানা তাকে ত্যায্য করেন। আমি তাকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু আমার নিজের পরিবারও তার বিরুদ্ধে ছিল। রেহনুমা মারা গিয়েছিল এক রহস্যময় অগ্নিকাণ্ডে, আর সেই আগুনের নেপথ্যে কে ছিল জানো? তোমার প্রিয় ইলহাম সাহেব। রাইসার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মিথ্যা! ইলহাম সাহেব তো বললেই আপনি মাকে। ইলহাম তোমাকে অর্ধেক সত্য বলেছে। সে রেহনুমাকে ভালোবাসতো, কিন্তু রেহনুমা আমাকে বেছে নিয়েছিল। সেই প্রতিহিংসায় সে রেহনুমার বাড়িতে আগুন লাগিয়েছিল। শারমিন তখন রেহনুমাকে বাঁচাতে গিয়ে তোমাকে উদ্ধার করে পালিয়ে যায়। আমি এতদিন জানতাম তোমরা সবাই ওই আগুনে মারা গেছো। রাইসার পৃথিবীটা মুহূর্তেই ওলটপালট হয়ে গেল। কে সত্যি বলছে, ইলহাম নাকি জালাল আহমেদ? মায়ের মৃত্যুর আগের সেই ফিসফিসানি ইলহাম কি তবে কোনো সংকেত ছিল? মা কি চেয়েছিল রাইসা ইলহামের কাছ থেকে দূরে থাকুক, নাকি তাকেই বিশ্বাস করুক? ঠিক সেই সময় রাইসার ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। অচেনা নম্বর থেকে আসা সেই মেসেজটা ছিল, ওখানে এক মুহূর্ত থেকো না রাইসা। জালাল আহমেদ তোমাকে যা বলছেন সব মিথ্যে। ওনার আলমারির পেছনে একটা গোপন চাবি আছে, ওটা খুঁজে বের করো। মেসেজটা কার? তবে কি ইলহাম সাহেব এখনো বেঁচে আছেন? রাইসা বুঝতে পারল এই প্রাসাদদম বাড়িটা আসলে একটা মস্ত বড় কারাগার, যেখানে পড়তে পড়তে রহস্য লুকিয়ে আছে। রাইসা মেসেজটার দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। জালাল আহমেদ তখন ড্রয়িং রুমে কারোর সাথে ফোনে কথা বলছেন। রাইসা জানে এটাই সুযোগ। সে খুব সাবধানে জালাল আহমেদের ব্যক্তিগত স্টাডি রুমের দিকে পা বাড়ালো। স্টাডি রুমটা বেশ বড়, চারিদিকে হাজার হাজার বই। রাইসার হাত কাঁপছিল। সে মেসেজ অনুযায়ী আলমারির পেছনের দিকে হাতড়াতে শুরু করলো। হঠাৎ একটা জায়গায় আঙ্গুল লাগতেই খট করে একটা শব্দ হলো। একটা কাঠের প্যানেল সরে গিয়ে ভেতরে এলো ছোট্ট একটা রূপালী চাবি। চাবিটা হাতে নিতেই রাইসার মনে হলো কেউ পেছনে দাঁড়িয়ে আছে। সে দ্রুত ঘুরে দাঁড়ালো। জালাল আহমেদের সে দেহরক্ষী লোকটা। এখানে কি করছেন ছোট আপামনি? লোকটার গলার স্বরে প্রচ্ছন্ন হুমকি। রাইসা চাবিটা মুঠোয় লুকিয়ে ফেলল। আমি আমি জাস্ট কিছু পড়ার জন্য বই খুঁজছিলাম। লোকটা কিছুক্ষণ রাইসার চোখের দিকে তাকিয়ে থেকে সরে দাঁড়ালো। রাত অনেক হয়েছে, রুমে গিয়ে বিশ্রাম নিন। রাইসা নিজের ঘরে ফিরে এসে দরজা আটকে দিল। তার বুক ধরফর করছে। সে বুঝতে পারছে এই বাড়িতে প্রতিটি দেয়ালেরও কান আছে। কিছুক্ষণ পর তার ফোনে আবার সেই অজানা নম্বর থেকে কল এলো। হ্যালো, রাইসা ফিসফিস করে বলল, চাবিটা পেয়েছো? ওপাশ থেকে ইলহাম সাহেবের কণ্ঠ। তিনি বেঁচে আছেন। রাইসার চোখে পানি চলে এলো। জি পেয়েছি, কিন্তু আমি এখন থেকে বের হব কিভাবে? চারদিকে গার্ড। কাল ভোরে খবরের কাগজের গাড়ি যখন ভেতরে ঢুকবে তখন পেছনের বাগানে ছোট গেটটা খোলা থাকবে। তুমি ওই চাবিটা নিয়ে আসবে। এই চাবিটা জালাল আহমেদের সেই সেফের, যেখানে তোমার মা রেহনুমার ডায়েরি লুকানো আছে। ওই ডায়েরি হলো আসল সত্যি। পরদিন ভোরবেলা কুয়াশায় ঢাকা বাগান বাড়ি। রাইসা খুব সন্তর্পণে পেছনের গেট দিয়ে বেরিয়ে এলো। একটা পুরনো ট্যাক্সি তার জন্য অপেক্ষা করছিল। ট্যাক্সিটা তাকে নিয়ে গেল ঢাকার উপকণ্ঠে এক পরিত্যক্ত গোদামের সামনে। সেখানে ইলহাম সাহেব রক্তাক্ত অবস্থায় বসেছিলেন। গতরাতের হামলার চিহ্ন তার শরীরে স্পষ্ট। রাইসা তাকে দেখে দৌড়ে গেল। আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি রাইসা, কিন্তু সময় নেই। চাবিটা দাও। ইলহাম সাহেব একটা ছোট স্টিলের বাক্স বের করলেন, যা তিনি ওই চাবি দিয়ে খুললেন। ভেতরে ছিল একটা নীল রঙের ডায়েরি। ডায়েরিটা খুলতেই
রাইসা তার মায়ের হাতে লেখা দেখতে পেল। প্রথম পাতাতে লেখা ছিল, আজ জালাল আমাকে মারতে চেয়েছিল। সে জানে আমি তার অবৈধ ব্যবসার সব তথ্য জেনে ফেলেছি। সে চায় না আমাদের সন্তান এই অন্ধকার দুনিয়ায় বড় হোক। শারমিন, যদি আমি মরে যাই, আমার সন্তানকে নিয়ে তুমি দূরে কোথাও চলে যেও। ওকে কখনো জালাল আহমেদের পরিচয় দিও না। আর ইলহামই একমাত্র মানুষ যাকে তুমি বিশ্বাস করতে পারো। রাইসার চোখের সামনে থেকে সব কুয়াশা কেটে গেল। তার মানে জালাল আহমেদ গতকাল তাকে যা যা বলেছিলেন সব ছিল সাজানো নাটক। ইলহাম সাহেব তাকে মারেননি, বরং সারা জীবন আগলে রাখার চেষ্টা করেছেন। হঠাৎ গুদামের বাইরে অনেকগুলো গাড়ির আলো জ্বলে উঠল। মাইকে জালাল আহমেদের কণ্ঠ শোনা গেল, রাইসা, অনেক খেলা খেলেছ, এবার শেষ করো। ডায়েরিটা নিয়ে বেরিয়ে এসো, নইলে ইলহাম সহ এই গুদাম আমি উড়িয়ে দেব। রাইসার দাড়িটা বুকে চেপে ধরল। তার চোখে এখন আর কোনো ভয় নেই, আছে প্রতিশোধের আগুন। সে বুঝতে পারল মা কেন মরার আগে ইলহাম নামটা বলেছিল। মা জানতো একমাত্র এই নামটাই তাকে সত্যের আলো দেখাবে। রাইসা গুদামের দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু তার হাতে এখন শুধু ডায়েরি নয়, ফোনের রেকর্ডার চালু করা। জালাল আহমেদের সব অপরাধীর স্বীকারোক্তি এখন তার মুঠোয়। গুদামের বিশাল লোহার দরজাটা যখন ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল, বাইরের তীব্র সার্চলাইটের আলোয় রাইসার চোখ ধাঁধিয়ে গেল। সামনে সারি সারি পুলিশের গাড়ি, আর মাঝখানে দাঁড়িয়েছেন জালাল আহমেদ। তার মুখে সেই পরিচিত ধূর্ত হাসি। খুব ভালো করেছো রাইসা। জালাল আহমেদ হাততালি দিয়ে এগিয়ে এলেন। বুদ্ধিমান মেয়ের মতো ডায়েরিটা আমার হাতে দিয়ে দাও। আমি কথা দিচ্ছি, ইলহাম আর তোমাকে আমি কিচ্ছু করব না। আমরা আবার নতুন করে শুরু করব। রাইসা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার এক হাতে নীল ডায়েরি, অন্য হাত পকেটে। নতুন করে শুরু করবেন মা শারমিনের কবরের ওপর দাঁড়িয়ে, নাকি আমার জন্মদাত্রী মা রেহনুমার রক্তের ওপর দাঁড়িয়ে? জালাল আহমেদের হাসিটা মিলিয়ে গেল। বেশি কথা বলছো। ওই কাগজগুলো আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য যথেষ্ট নয়, কিন্তু তোমার জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। দাও ওটা। রাইসা হাসল, এক অদ্ভুত শীতল হাসি। আপনি ভুল করছেন ব্যারিস্টার সাহেব। আমি ডায়েরিটা আপনাকে দিতে আসিনি। আমি এসেছি আপনাকে একটা জিনিস শোনাতে। রাইসা পকেট থেকে তার ফোনটা বের করল। ফোনের স্পিকার অন করতেই পুরো এলাকায় জালাল আহমেদের সেই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল। সেদিন রেহনুমাকে মারতে চেয়েছিলাম। শারমিন ভেবেছিল পালিয়ে বাঁচবে। মৃত রাইসার চেয়ে জীবিত রাইসা আমার রাজনৈতিক ইমেজের জন্য বেশি উপকারী। গতরাতে জালাল আহমেদ যখন খাবারের টেবিলে বসে দম্ভ করে সব স্বীকারোক্তি দিচ্ছিলেন, রাইসা গোপনে তার রেকর্ড করে সরাসরি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে দিয়েছিল। অর্ণবের ক্যামেরা টিম তখন বাগানবাড়ির বাইরে থাকলেও রাইসার ফোন থেকে এই তথ্যগুলো ততক্ষণে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে। জালাল আহমেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন, সব মিথ্যা। ওটা এআই দিয়ে বানানো ভয়েস। তাহলে এটাও কি মিথ্যা? রাইসার ডায়েরির একটা পাতা ছিঁড়ে বাতাসের দিকে উড়িয়ে দিল। এই ডায়েরিতে আপনার সেই গোপন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আছে, যা দিয়ে আপনি খনিদের ভাড়া করেছিলেন। হঠাৎ পুলিশের ভিড় ঠেলে অর্ণব আর তার সাংবাদিক দল সামনে চলে এলো। সাথে ছিলেন ডিবি পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি জালাল আহমেদের বিরোধী পক্ষের ঘনিষ্ঠ বলে পরিচিত। জালাল আহমেদ বুঝতে পারলেন তার ক্ষমতার তাসের ঘর এবার ভেঙে পড়েছে। জালাল আহমেদ, আপনি গ্রেফতার। পুলিশ অফিসারটি শান্ত গলায় বললেন। জালাল আহমেদ পালানোর চেষ্টা করলেন না। তিনি শুধু রাইসার দিকে তাকিয়ে তীব্র ঘৃণায় বললেন, তুমি নিজের বাবার সর্বনাশ করলে। রাইসা মাথা উঁচু করে দাঁড়ালো। আপনি আমার বাবা নন। আমার মা ছিলেন শারমিন, যিনি কোনো রক্তের সম্পর্ক না থাকলেও আমাকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। আর আমার বাবা হতে পারতেন ইলহাম সাহেব, যাকে আপনি সারা জীবন কষ্ট দিয়েছেন। জালাল আহমেদকে যখন হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। রাইসা ফিরে গেল গুদামের ভেতরে। ইলহাম সাহেব তাকে